দুইটা নাটকও বানায় নাই। হ্যাঁ, সো এই বিষয়টা আসলে একটু যদি খোলাসা করে বলেন, অপারেশন জ্যাকপটের সাথে আপনার জড়িত হওয়ার প্রথম দিন থেকে যদি আপনি গল্পটা আমাদের একটু শেয়ার করেন। আমি যারা বললো যে হয়তো উনি তো ভিজুয়ালি না, আমি 92তেই শাবনূরকে দিয়ে রকি প্রিন্ট পাকিজা গ্রুপ, বাংলাদেশের যদি শাড়ি কোম্পানি ধরি দ্য লিডিং, মানে ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি, এবং শাবনূর তো সুপারহিট নায়িকা। ওই বিজ্ঞাপনের ঝিঙেল যেটাকে বলা হয়, অর্থাৎ বিজ্ঞাপনের যে গানটি, ওই গানও আমার লেখা, আমার সুর করা। আমি কৃতজ্ঞ সৃষ্টিকর্তার কাছে যে আমি দুটো জিনিস আবিষ্কার করেছি, দুটো জিনিসই সফল, এবং আমাদের এখন প্রায় 2000 কোটি টাকা টার্নওভার হয় আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেসে। তো এবং শত শত ছেলে মেয়ে কাজ করছে। তখন চিত্রালী ছিল আমাদের ফিল্মিক 1 নম্বর পত্রিকা, ওটার সম্পাদক হচ্ছে হিরেন দে। তো আমি বললাম যে হিরেন দেকে আমার পছন্দ, তো ওনাকে দিয়ে লিখালাম, সব রেডি, সালমান শাহ সব কিছু ছিল, সালমান শাহ মেন নায়ক ছিল, আমার নায়ক, এন্ট্রি রোল আছে সব করিডোরে। সালমান শাহকে সাইন করেছিলেন? হ্যাঁ, আচ্ছা, সব কিছু কমপ্লিট। এবং তখন ইন্টারভিউটা হয়েছিল, তো সবাই বলেছিলেন যে আমরা তো ছবি করার পরে অ্যাওয়ার্ড পাই, বাট এই গল্পে যদি আমরা সবাই কাজ করতে পারি, মনোযোগ দিয়ে করি সবাই, এখানে প্রচুর অ্যাওয়ার্ড পাওয়ার সুযোগ আছে। আল্লাহর রহমতে খুব দারুণ লাগছে। থ্যাংক ইউ। চেষ্টা করি সব সময় ভালো থাকার। রাইট, মনে হচ্ছে কোন একটা কিংডমের রাজা আমার সামনে বসে আছে। অবশ্যই, তুমি তো বলেই দিলা। রাইট, আমাদের সবিজ তো সেই সাম্রাজ্য তৈরি করেছি, আল্লাহর রহমত যে রাজত্ব করতে পারছি। রাইট, তো সেই ক্ষেত্রে যদি বলি যে আপনার তো সঙ্গীতের প্রতি আগ্রহ বা নেশাটা সর্বাগ্রে নাকি, কোন বিষয়টা আপনি সবচেয়ে বেশি শুরুর দিকের গল্পটা যদি একটু শুনতে ছোট্ট করে, কারণ আমরা অনেক বিষয় নিয়ে আসবো আজকে। আমার শুরুটাই ছিল সঙ্গীত দিয়ে। রাইট, গান ভালোবাসতাম, সকলেই ভালোবাসে, মানুষ মাত্রই সুস্থ যারা তারাই গান পছন্দ করে, সংস্কৃতি পছন্দ করে। তো সেই গান থেকেই শুরু, এবং গাইতাম, এবং গাইতে গিয়ে লিখেছি, সুর করেছি আমার যে ব্যান্ডের গানগুলো, ড্রিমল্যান্ড। তো সেই 80-র দশকে যখন ব্যান্ড করি, তখন থেকে গান লেখা, সুর করা, গাওয়া সবই করেছি। এবং পরবর্তীতে এসে আমাদের স্বনামধন্য মনির খান, তার প্রথম অ্যালবামটি আমার করা ছিল। তো আমি আমার নিজের গানের বাইরে অন্যদের অনেক গান করেছি, অনেক অ্যালবাম করেছি। মনির খানের প্রথম অ্যালবামটা আপনার? প্রথম অ্যালবাম ভুলে গেছো দুঃখ নেই। তো সঙ্গীত স্বপন চৌধুরী, মাস্টার শাকিল আমাদের খুব এক সময়কার বলা যায় শিশু শিল্পীর মধ্যে অন্যতম, ছুটির ঘন্টা আর কেউ নেই। মানে প্রচুর ছবি, জাতীয় পুরস্কার পেয়েছি একাধিকবার। তো আমার সফলতা সেখানেই আছে। আমি মনে করি আমার শুরু থেকে অ্যাসোসিয়েটটা ভালো পেয়েছি, যে আমি যাদের নিয়ে কাজ করেছি তারাও সফল ছিল, তারাও ভালো ছিল কাজে। তো সেদিক থেকে ওই মিউজিক করতে করতে বাট সময় এসে ভাবলাম, মিউজিক যারা এত মিউজিক করে, বাট শেষ বয়সে হয়তো দেখা যায় একটু কেন যেন আমাদের দারিদ্রতা নেমে আসে, যে কারণে হোক, এটা সবাই জানে, ফিল করে। তো আমি বিষয়টাকে মাথায় নিলাম যে আমি সেই জায়গাটাতে একটা তৈরি করি, যাতে সকলে পারফর্ম করতে পারে, একটা আর্নিং, মানে আমি যেটা ফিল করলাম যে একটা টাকারই তো প্রয়োজন, যদি সেটা হয়ে যায় একটা আলাদা সোর্স থেকে। এমনি তো অবশ্যই সবাই সব জায়গায় ইনকাম করেন, ভালো থাকেন, বাট যে কোনো কারণে হোক শেষ বয়সে একটা দারিদ্রতা আসে, আমরা যা দেখেছি, এখনও চলছে, আর বাইরে না, আমরা জাতীয় শিল্পী হলেও আমরা দেখেছি সেরকম। তো তখনই আমার মাথায় আসলো যে আমরা শোবিজে চলে যাই, শো করি, যেখানে আমাদের শিল্পীরা পারফর্ম করতে পারবে। তাই শিল্পী সত্তাটাকে ছাপিয়ে রেখে আবার শুরু করলাম অন্তর শোবিজ। তো আপনার আগে কি কেউ বাংলাদেশে এই ধরনের শো ইভেন্ট আয়োজন করেছে বাংলাদেশে? আমি দুটো জিনিসেরই আমি এই দেশে ফাউন্ডার, একটু হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট, একটু হচ্ছে শো প্রমোটিং, শো করে, শো প্রমোট করা। তো দুটি একই সাথে আমি কাজ শুরু করেছি, এবং আস্তে আস্তে শো তো শুরুতে স্বাভাবিক প্রথমে মার্কেট পেয়েছি, বাট ইভেন্ট তো সময় লেগেছে বাংলাদেশে ইভেন্টটাকে খাওয়ানো। যে আজকে একটা বিয়ের প্রোগ্রাম, সেই ইভেন্টটিও আমাদের মতো কেউ না কেউ করছে, যে লেভেলের হোক, যারা যেখানে অ্যাফোর্ড করতে পারে সেভাবে আমরা এগিয়ে যাই। তো এই ইভেন্টটাকে বাংলাদেশে মার্কেট পাওয়ানো খুব টাফ ছিল। তো খুবই আমি কৃতজ্ঞ সৃষ্টিকর্তার কাছে যে আমি দুটো জিনিস আবিষ্কার করেছি, দুটো জিনিসই সফল, এবং আমাদের এখন প্রায় 2000 কোটি টাকা টার্নওভার হয় আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেসে। তো এবং শত শত ছেলে মেয়ে কাজ করছে, এবং আমি সৌভাগ্যবান, গত কিছুদিন আগে ঢাকা ভার্সিটির বিসি মহোদয়ের সাথে মিটিং হয়েছে, উনি ডেকেছিলেন যে আমরা যারা স্টুডেন্টরা আছে তারা পার্ট টাইম জব করার জন্য বলো যে আপনাকে আমরা স্মরণ করলাম। তো এগুলো আমার অনেক সৌভাগ্যের ব্যাপার
একদমই, যে আমরা মানে ঢাকা ভার্সিটির ভিসির সাথে কথা বলতে পারি আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট এই বিজনেস নিয়ে বা আমার যে সৃষ্টি সেই সৃষ্টি নিয়ে। তো সেই কারণে আমি ওই যেটা বলে যে মিউজিকটাকেই এখনো গাই, হ্যাঁ, মাঝে মধ্যে সেটাই। গাইতেই হয়। না, গান যারা শুরু করে বা ভেতরে থাকে তারা আসলে আজীবন সেটার গানের তো আর অবসর নাই। আপনি সর্বশেষ খুব জমকালো ড্রোন শো করেছেন, সেটিও আমি মনে করি বাংলাদেশে এই ধরনের ড্রোন শো তো কখনো হয়নি, আমরা দেখিনি। হ্যাঁ, ইনফ্যাক্ট ড্রোন শোটা হলো আমাদের মুজিব বর্ষ যখন অবশ্যই ঐতিহাসিক একটি ইভেন্ট আমাদের দেশে। তো শুরুটা আমি করতে পেরেছিলাম আমাদের ঢাকার মেয়র মহোদয়ের মাধ্যমে, উদ্বোধনীটা আমি করলাম এবং ক্লোজিং সেরিমনিতেই ছিল এই যে ড্রোন শো যেটা প্ল্যানটা। তো 2 বছর ধরে ওয়ার্ক করছিলাম, কোভিড পরে তেমন মানে একটু হজবরল হয়ে গেল যে কি হবে না হবে, বাট তো ফাইনালি এসে যখন গভর্নমেন্ট সাপোর্ট দিল যে না করা যায় আমার আইডিয়াটা, অনেকে এটা নিতেই চায়নি যে ড্রোন দিয়ে কীভাবে হবে, অর্থাৎ আমাদের যারা কমিটি হয় তো সরকারি কমিটি থাকে, ওনারা আসলে বুঝতেই পারেননি যে এটা হতে পারে বাংলাদেশে। তো সবাই বলছেন ভাই এটি নিয়ে মিটিং না করাই ভালো। তো আলটিমেটলি মিটিং করেছি, সফল হয়েছি এবং এটা আমার জীবনে আরেকটি প্লাস পয়েন্ট যে সফলভাবে ত্রুটিবিহীন। কারণ একটা ড্রোন যদি ব্যাটারি ডাউন হয়ে যেত, একটা সিম্পল থিং, হয়তো একটা নাকের সমস্যা হয়ে যেত, একটা ছবির কান পড়ে যেতে পারতো। তো ওই যে বারবারে বলি আল্লাহর অশেষ রহমত যে আমার যে চ্যালেঞ্জ দিয়েছেন সেটা, আমার অ্যাসোসিয়েট এবং আমার যে স্বপ্ন, আমার যে মন মানসিকতা হয়তো ভালো আছে বিদায় আমি সাপোর্টটা পেয়েছি সৃষ্টিকার। এগুলো সৃষ্টিকর্তা ছাড়া সম্ভব না। একদমই আমরা প্ল্যান করলাম কিন্তু সেদিন তো একটি ব্যাটারি ডাউন হতেই পারত। সত্যি সত্যি, মানে এটা সত্যিকার অর্থেই সব কিছু মিলে আপনি ভীষণ লাকি আর কি, এবং পরিশ্রম তো রয়েছেই। কিন্তু তার বাইরে যেই প্রসঙ্গটা নিয়ে আজকে আলাপে ঢুকবো, আপনার ভিজুয়ালের প্রতি, আপনি অবশ্যই ইভেন্টে পায়োনিয়ার এবং সেটাতে কিং, এটা বলার অপেক্ষা রাখে না, ভিজুয়ালের প্রতি আপনার কি আগ্রহ কম ছিল, নাকি লাভ বা প্রফিটের জায়গাটা যেহেতু কম আপনি ওইদিকে খুব বেশি মনোযোগ দেননি, নাকি ভাবি নায়িকাটাকে সাথে আবার আমার ভাইটা হারা যায় কিনা কেন ভাবি মানা করেছে? ওই যে লাকি বললা, সেই লাকের সাথে আমি এই তোমার ভাবিকে অ্যাড করতে চাই, কারণ আমার লাকটা ছোটবেলা থেকেই লেগে গেল। কারণ আমি ফিল করি যে আমার ওয়াইফ আমার জন্য লাক নিয়ে এসছে। আমরা তো একদম সায়দাবাদ জন্মলগ্ন থেকে একসাথে, তো মানে এটা বাল্য প্রেমের বিবাহ, বাল্য বন্ধু থেকে বাল্য প্রেম, বিয়ে, সংসার, অন্তর শোবিজ, আল্লাহর রহমত সবকিছুই আমার এই লাকি পারসন অ্যাডভোকেট নাসরিন চৌধুরী। তো তোমাদের প্রিয় ভাবি। তো ওর ভিজুয়ালি আমি তো 92-তে একটা মুভির প্ল্যান করেছিলাম, মানে তখন আরেক জনম ছবির নামটি, এবং আমাদের সেই থেকে আমার যে টার্গেটে যেটা বললাম যে আমার যারা কাজ করবেন আমার টার্গেটটাও সেরকম থাকে। এবং তখন মতিন রহমান, যিনি প্রচুর জাতীয় পুরস্কার পেয়েছেন, ওনার শরণাপন্ন হলাম, ওনাকে সাইন করালাম। প্রথম রাজি ছিলেন না উনি, বলে যে আমি প্রযোজকের গল্প, প্রথম এসে বলেন যে আপনি প্রযোজনা করবেন, গল্প কাকে দিয়ে করাবে, তাই বললাম আমার গল্পের থিমটা আমার। উনি উঠে গেলেন, খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ, খুব জ্ঞানী মানুষ, খুবই নীতিনিষ্ঠ। হ্যাঁ, তো উনি বলেন যে আমি প্রযোজকের ছবি করি না, অর্থাৎ ওই সময় একটা গতানুগতিক ধারা ছিল যে প্রযোজক মানে একটি গল্প চাপিয়ে দিবে যে ভাই আমি টাকা দিচ্ছি করে দেন। তো উনি এটা করবেন না, বলে যে আমি আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে পাঠাই, মমতাজুর রহমান আকবর, তখন উনিও সুপারহিট পরিচালক, তখন যে মান্না ভাইয়ের প্রচুর ছবি উনি করেছেন, তো ও করে দিবে আপনাকে ভালো করে। আমি বললাম না, আমি কম্প্রোমাইজের লোক না। আমি বললাম না ভাই, যদি করতে হয় আপনি না করেন, আপনার মতো এই মাপের লোক দিয়ে করাবো। তার মানে এটা নয় যে মমতাজুর আকবরও খারাপ পরিচালক, আমি সেটা মিন করছি না, কারণ অনেক সময় বাট আমার চয়েস ছিল যে আমার সাথে যায় আমাকে। এর 2 দিন পরে একটা গান প্রচার হলো বিটিভি, তত বিটিভি আমাদের ব্যান্ড সঙ্গীত। তো আমার একটি গান গেল, নকলের আশায় শহর সেরা যায়, সারা বছর আড্ডা মেরে ফার্স্ট ডিভিশন পায়। তো এই গানটা সামহাও উনি দেখেন আর কি, দেখে 3 দিন পরে আমাকে ফোন করেন যে ভাই একটু আপনার সাথে আবার আসবো। তখন বুঝলাম যে কিছু হয়তো হবে। বলো যে আপনার গান একটা দেখলাম, গানটার মধ্যে আপনার লিখা, আপনার সুর, তার মানে উনি বুঝলেন যে আমি কিছু হয়তো করতে পারবো। পরে উনি সাইনটা পড়লেন আমার ছবিতে, বলে যে কাকে দিয়ে লিখাতে চান। তো আমার নয়নলের ছবিটা দেখলাম, সুপারহিট ছবি। তো তখন চিত্রালয় ছিল আমাদের ফিল্মিক 1 নম্বর পত্রিকা, ওটার সম্পাদক হচ্ছে হিরেন দে। তো আমি বললাম যে হিরেন দেকে আমার পছন্দ, তো ওনাকে দিয়ে লিখালাম। সব রেডি, সালমান শাহ সব কিছু ছিল, সালমান শাহ মেন নায়ক ছিল, আমার নায়ক, এন্ট্রি রোল আছে সব করিডোরে। সালমান শাহকে সাইন করেছিলেন? হ্যাঁ, আচ্ছা, সব কিছু কমপ্লিট। এবং তখন ইন্টারভিউটা হয়েছিল, তো সবাই বলেছিলেন যে
আমরা তো ছবি করার পরে অ্যাওয়ার্ড পাই, বাট এই গল্পে যদি আমরা সবাই কাজ করতে পারি, মনোযোগ দিয়ে করি সবাই, এখানে প্রচুর অ্যাওয়ার্ড পাওয়ার সুযোগ আছে। আল্লাহর রহমত ওইরকম ছিল প্ল্যানটা। পরে আমি দেখলাম যে আমার প্রতিভাটা, আমি যেমন গানটা একটু অফ থাকলাম, যে গান এবং ইভেন্ট বা শোবিজ যদি করি ভাগ হতে পারে মেধাটা, একটা দিকে ছিলাম। ঠিক তখনও সিদ্ধান্ত নিয়ে নিলাম যে না, আমি এই মানে মুভিতে না যাই, আমি ইভেন্টটাকে যদি শুরু করেছি, ওটা আমার তো বেসিক মিউজিক করতাম। তো তখন আবার ওই অফ করে দিলাম ছবিটা, প্রায় 30-32 লাখ টাকা খরচ হলো। মানে মাঝপথে গিয়ে অফ করে দিলেন? মাঝপথে বলতে সাইন্ড আপ কমপ্লিট, কিন্তু মানে ইনভেস্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, আচ্ছা। তো সেইটা তো রয়ে গেল, কারণ কি ফিল্ম দেখেই তো বড় হয়েছি। আজকে আমি এত শো করি, অনেকেই করছেন, তো অনেক এন্টারটেনমেন্ট হচ্ছে, বাট তখন তো এন্টারটেনমেন্ট মানেই চলচ্চিত্র, এন্টারটেনমেন্ট মানেই তো ফিল্ম। তো সেই ভালোবাসা থেকে যায়। আবার এখন ভাবলাম যে এখন যেহেতু আল্লাহ প্রতিষ্ঠা দিয়েছেন, এখন আমি আমার ছেলে মেয়ে বড় সবাই কাজ করছে, সব বিজনেস করছে, এখন আমি হয়তো পার্ট করে, এটা আমি দেখলাম, ওটা ছেলে দেখলো, মেয়ে দেখলো, তোমার ভাবি তো আছেই। তো এই জন্য একটা বিষয় আমি একটু আজকে জোরালোভাবে আনতে চাই, তার মানে অন্তঃসবিজ বা আপনার ফিল্ম প্রোডাকশনটা এখন থেকে নিয়মিত ছবি প্রযোজনা থাকবে? হ্যাঁ, এটুকু পাশাপাশি এটা শোবিজ ইভেন্ট, এটা তো আমার রাজ্য, এটা থাকছে পাশাপাশি মুভিটাও। আচ্ছা, যেহেতু এটা ভালোবাসার অনেক ঊর্ধ্বে ছিল, তো সেটাকে এখন দেখি একটু খারাপ যাচ্ছে ফিল্মের অবস্থা, এই সময় যদি আমরা হাল ধরতে পারি। অনেকে এসছে নাকি, সবাইকে সাধুবাদ, যারা মানে আমি বলবো যারা মানে বড় আকার আসছেন, দরকার এই সময়টা একটু বড় আকারে যারা আসবেন। তো আমিও তেমনি চেষ্টা করব অন্তত 8-10টি ছবি করে দেখার। রাইট। তো স্বপন ভাই, শুরুর যেটা আপনি একটা গ্যাপ দিয়েছিলেন, এরপরে আবারও ইভেন্টে, কিন্তু আবারও যখন কামব্যাক করলেন, তখন এত বড় মার্জিনে শুরু করলেন, সেটা নিয়ে আসলে অনেকেই একটু ঈর্ষার চোখে দেখছে, কেউ বাঁকা চোখে দেখছে, কেউ বলছে যে স্বপন চৌধুরীর ভিজুয়াল ব্যাকগ্রাউন্ড নেই, 2টা নাটকও বানায় নাই। হ্যাঁ, সো এই বিষয়টা আসলে একটু যদি খোলাসা করে বলেন, অপারেশন জ্যাকপটের সাথে আপনার জড়িত হওয়ার প্রথম দিন থেকে যদি আপনি গল্পটা আমাদের একটু শেয়ার করেন। আমি প্রথমেই বলবো ওই যে কথাটা যে বলে ফেলেছে, হিংসুটে বা জেলাসি, এটা থেকে, এবং যারা বলে আমি এনজয় করি, যেমন আমি স্টাইলটা করি, ছোটবেলা থেকে করি স্টাইল, ম্যান মিউজিক করেছি, তো সবাই কিন্তু না বুঝেই বলে যে এই ড্রেস আপে হয়তো জ্ঞানের কিছু নাও হতে পারে, আমাদের এটা সস্তা ধারণা। তো সো এই যে যারা বললো যে হয়তো উনি তো ভিজুয়ালি না, আমি 92তেই শাবনূরকে দিয়ে রকি প্রিন্ট, পাকিজা গ্রুপ, বাংলাদেশের যদি শাড়ি কোম্পানি ধরি, দ্য লিডিং, মানে ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি, এবং শাবনূর তো সুপার হিট নায়িকা। তা আমি কিন্তু ওই তখনই, এবং সেই যেহেতু কথা আসলো, সেখানে একটু নিজেরটাই বলতে হয়, ওই বিজ্ঞাপনের ঝিঙেল যেটাকে বলা হয়, অর্থাৎ বিজ্ঞাপনের যে গান, ওই গানও আমার লেখা, আমার সুর করা, গেয়েছিল ডলি সায়ন্তনী। আর পুরো ডিরেকশন, এই বিজ্ঞাপন চিত্র, ওই শাবনূর, ওই পাকিজার রকি প্রিন্টের পরে বাংলাদেশ মেলামেন, এমনি অনেকগুলো বিজ্ঞাপন করেছি, প্রোডাকশনগুলো আমার ওই অভ্যাস, এবং নাটক অনেকগুলো গিয়েছে, মানে এটা আমি সিনে নাই, কারণ ওই যে বললাম আমি হাইলাইট করেছি একটাতেই, যে আমার অন্তঃসবিজ, আমার শোর শেষ দেখতে হবে, যেটা আমি শুরু করেছি। কারণ ছবি অনেকে বানাচ্ছেন, আমি সম্মান রেখে বলছি, শত শত নাম করা ডিরেক্টর আছেন, বিজ্ঞাপনে আছেন, বাট আমি যেটা করেছি আল্লাহর রহমত এখনো একাই, যে আমি শুরু করেছি, এখনো সকলের কথায় রাজত্ব করছি। সো ওই বিষয়টা আসলে চলচ্চিত্র শুধু না, শোবিজের সব অঙ্গনে আপনার একটা পদচারণা ছিল, এবং সেটা কোনো সময় বেনামে ছিল, কোনো সময় শুরু করে এবার মাঝখান দিয়ে করছেন, এবারে সরবে আপনি শুরু করলেন। তো অপারেশন জ্যাকপট শুরুর পরিকল্পনাটা কিভাবে, কবে থেকে আপনি জড়িত হলেন? প্রায় 3 বছর হয়ে গেল, যখন থেকে গভর্নমেন্ট, কারণ আমরা সবাই তো গভর্নমেন্টের সাথে ইভেন্ট নিয়ে সম্পৃক্ত থাকি, এবং অনেকগুলো ইভেন্ট করেছিও ওই মন্ত্রণালয়ের। তো যখন দেখলাম যে একটি মুভি হবে, তো আমরা প্রিপেয়ার্ড, এখন যে বললাম দুর্বল সময়ে আমার আরও 7-8টা গল্প রেডি করেছি, ছবি করব। তো এর মধ্যে যখন দেখলাম যে টেন্ডার হবে, তখন থেকে ঢুকে গেলাম যে অপারেশন জ্যাকপটটা কী, কারণ আমরা তো মুক্তিযুদ্ধের সময় ছোট ছিলাম, করার সৌভাগ্য হয়নি, বাট মুক্তিযুদ্ধের কথা শুনলে তো অবশ্যই যারা আমরা সচেতন, আমরা এগিয়ে আসার চেষ্টা করি, যে কোনোভাবে যদি মুক্তিযুদ্ধের কোনো কিছুতে সম্পৃক্ত হওয়া যায় এখন কোনো টপিকস নিয়ে। তো তখনই ঢুকলাম, এবং যখন দেখলাম যে অপারেশন জ্যাকপট, এই অপারেশনটি পৃথিবীর অন্যতম একটি অপারেশন, একটি অপারেশন, কারণ যে অপারেশনটা আমাদের খালি হাতে শুধু মাইন বেঁধে আমাদের নৌসেনারা করেছিলেন আমাদের ভারতের বন্ধুদের সহযোগিতায়, ওই প্ল্যান মোতাবেক, এবং সফল হয়েছিলেন। এই যে এতগুলো যুদ্ধজাহাজ
এবং যুদ্ধজাহাজে অস্ত্রধারীরা তো টহল দিতে অবশ্যই। সেই সময় খালি হাতে গিয়ে একজন নৌ কমান্ডো আমাদের আহত বা নিহত হননি। এই জন্য বোধহয় ওয়ার্ল্ডে এটি রেকর্ড করা একটি অপারেশন, এবং অনেক দেশে এই পাঠ্যপুস্তকে এই সাবজেক্ট আছে আমাদের অপারেশন জ্যাকপট। তো ওইটা আমার লোভনীয় লাগলো যে আমি তো আসলে চ্যালেঞ্জিং কাজই করি, যেহেতু এই সুযোগটা আছে আর সবাই এখানে যাবেন, যেহেতু ওপেন টেন্ডার, তো অনেকেই পার্টিসিপেট করেছেন, স্বনামধন্য অনেক ব্যক্তি ছিলেন, তো আমিও করেছি। তো নিঃসন্দেহে আমার যে 3 যুগের বেশি কাজ করছি এই এন্টারটেনমেন্টে, আমার চিন্তাধারা অবশ্যই ভালো আছে বলে হয়তো একটা জায়গা বিলং করছি। তো টেন্ডার যখন করলাম, টেন্ডার পেয়ে গেলাম, তো লাকি আমি যে একটি বড় কাজ করার শুরুতেই সুযোগ পেয়েছি, এবং যেখানে দেখানোর সুযোগ আছে। আমি একটা ছবি করলাম, মার্কেট পেলো কি পেলো না, বা এরকম অনেকেই করছে, আমি সেই কাজ করতে চাই না কখনো। যাই করেছি বড় মাপেরই করেছি। আলোচনা এসেছি, ওই যে শুরুতে বলেছিলাম যে আপনি টেন্ডার পেলেন বা শুরুর যখন ফাইনাল হলো, এটা কতদিন হলো আপনি চূড়ান্তভাবে আপনার দায়িত্বে আসলো? এটা কতদিন? জানুয়ারিতে আমি ওয়ার্ক অর্ডার পেয়েছি। জানুয়ারিতে? হ্যাঁ, ওয়ার্ক অর্ডারের পরে আমরা যেটি হলো আমাদের কাস্টিং, যেটাকে বলে কাস্টিং করা, তারপরে আমাদের দেশি বিদেশি, যেহেতু ভারতীয়রা আমাদের সহযোগিতা করেছেন, ওখান থেকে আমি কিছু টেকনিশিয়ান নিয়েছি। তো সব মিলিয়ে আমার নিজস্ব মেধায় যা এসছে যে আমি এই অপারেশন জ্যাকপটটিকে ফুটিয়ে তুলতে হলে যা প্রয়োজন তেমনি একটি অ্যাসোসিয়েট তৈরি করেছি।